আর্জেন্টিনাকে বশে রেখে বিশ্বকাপ শিরোপা জিতল স্পেন। মেসির কান্না ভেজা বিদায়, গোল্ডেন বল গ্লাভস স্প্যানিশদের দখলে, বাংলাদেশে উচ্ছ্বাস। আন্দোলনকারীদের দৃঢ় অবস্থানে রক্তাক্ত জুলাইয়ের এই দিনে কারফিউ, সেনা টহল জোরদার। দেশব্যাপী সংঘর্ষে নিহত হয় ২৬ জন। অস্বাভাবিক জ্বরে নোয়াখালীর হাতিয়ায় ব্যাপক ভাঙন, পানিবন্দী হাজারো মানুষ। শিল্প কারখানা দূষিত বর্জ্যে মৃতপ্রায় গাজীপুরের ঝাজর খাল। এবং গভীর রাতে ইরানে ফের মার্কিন হামলা, বিভিন্ন শহরে বিস্ফোরণ। তেহরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করার দাবি সেন্টকমের। আর্জেন্টাইন ফ্যানদের হতাশার রাতে বাংলাদেশে উল্লাসে মেতেছে স্পেন সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ রাজধানীর বিভিন্ন স্থানে খেলা দেখতে ভিড় করেন দুই দলের ফ্যানরা। হতাশা থাকলেও বড়জয়কে সহজভাবেই নিচ্ছেন মেসি ভক্তরা। মশিউর রহমানের আরেকটি রিপোর্ট। বিশ্বকাপের মঞ্চে আরেকটি আত্মবিশ্বাসী পারফরমেন্স দেখালো স্পেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বসেরা হয়ে সোনালী ট্রফি নিজেদের করে নিল ইউরোপীয় জায়ান্টরা। আর স্পেনের এই জয়ে গভীর রাতেও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। খেলা শুরুর আগে থেকেই টিএসসির বড় পর্দার সামনে ভিড় জমান ফুটবল সমর্থকেরা। ম্যাচ জুড়ে টানটান উত্তেজনা থাকলেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেজের করা গোলের পর করতালি ও উল্লাসে ফেটে পড়েন তারা। খেলা শেষের বাঁশি বাজতেই শুরু হয় বাঁধভাঙা বিজয় উল্লাস। আজকে আমার ঈদের দিনের মতন লাগতেছে ভাইয়া, সবচাইতে খুশির দিন আজকে আমারতে। খেলা শেষে উচ্ছ্বসিত সমর্থকেরা জানায় স্পেনের পুরো টুর্নামেন্ট জুড়েই তাদের মুগ্ধ করেছে। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় তারা বেশ আনন্দিত। খেলাতে হার জিত অবশ্যই আছে, কিন্তু আমি থেকে চেয়েছিলাম আর্জেন্টিনা খুব চেষ্টা করেছে এবং কি খুব খারাপও খেলেছে। আর্জেন্টিনা করছিলাম বাস খাইলো। জয়ের উদযাপনেও ছিল ভিন্নতার ছোঁয়া। স্লোগান আর পতাকা নিয়ে আনন্দে মেতে ওঠেন স্প্যানিশ সমর্থকেরা। কয়েক ঘন্টার জন্য টিএসসি প্রাঙ্গণ রূপ নেয় লাল হলুদ জার্সি পরা ফুটবল প্রেমীদের মিলন মেলায়। আর্জেন্টিনা আজকে আমরা খেলা দেখে আর্জেন্টিনা খুবই হতাশ। যদিও টিএসসির বড় পর্দার সামনে আর্জেন্টাইন সমর্থকদের উপস্থিতিই ছিল সবচেয়ে বেশি। ফাইনালে প্রিয় তারকা মেসি আর প্রিয় দলকে ঘিরে প্রত্যাশাও ছিল অনেক, তবে বাস্তবতা তো বড় ভিন্ন। আর্জেন্টিনার হারে হতাশ থাকলেও দলের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাতে ভোলেননি সমর্থকেরা। পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করে ডিফেন্সিভ মাস্টার ক্লাস দেখানো স্পেনের এই দল আগামী দিনগুলোতে ফুটবল বিশ্বকে শাসন করবে, এমনটাই প্রত্যাশা বিজয়ী সমর্থকদের। মশিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। ২৪-এর গণঅভ্যুত্থানে ২০ জুলাই ছিল উত্তাল দিনগুলোর একটি। দেশজুড়ে কারফিউ, সেনা মোতায়েন, সংঘর্ষ, প্রাণহানি ও রাজনৈতিক নানা ঘটনায় এদিন হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে সহিংসতা ও প্রাণহানির পর দেশজুড়ে কারফিউ জারি করা হয়। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারায় ৬৭ জন, আহত হয় সহস্রাধিক মানুষ। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় উপায় না পেয়ে ২০ জুলাই দেশ জুড়ে কারফিউ জারি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। মাঠে নামে সেনাবাহিনী। সান্ধ্য আইন উপেক্ষা করেই রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা, মিরপুর ও মোহাম্মদপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। কারফিউয়ের প্রথম দিনেই বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হন। তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে সরকার। কারফিউ চলার সময় বন্ধ থাকে যান চলাচলও। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল রাখার পাশাপাশি ২১ ও ২২ জুলাই নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। রাজধানীর বাইরে বিভিন্ন এলাকাতেও সংঘর্ষের খবর পাওয়া যায়। এদিন মেট্রো রেলের কাজীপাড়া মিরপুর ১০ স্টেশনে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটে।
এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের 3 মন্ত্রীর কাছে 8 দফা দাবি তুলে ধরেন। কি দাবি বা পদক্ষেপ বাস্তবায়ন করলে সেই দ্বারটি উন্মুক্ত হতে পারে সেই জায়গাটি স্পষ্ট করার জন্য আজকে আমরা এখানে এসে দাবি পেশ করেছি। এদিন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্পেন ও ব্রাজিল সফরও বাতিল করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহে 20 জুলাই দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। পরবর্তী দিনগুলোতে আন্দোলন আরও বিস্তৃত হয়ে নতুন মোড় নেয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ। 24শে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে সত্য তুলে ধরতে গিয়ে প্রাণ যায় 6 সাংবাদিকের। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা নিজেরাই হয়েছেন খবরের শিরোনাম। দায়িত্ব পালনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সঙ্গী ছিল কলম আর ক্যামেরা। 2 বছর পেরিয়ে গেলেও এমন আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি মেলেনি নিহত 6 সাংবাদিকের। এখনও অনিশ্চয়তা আর কষ্টে দিন কাটছে স্বজনদের। নাজমুল ইসলামের বিশেষ প্রতিবেদনে সহযোগিতা করেছেন বাউফল প্রতিনিধি অতুল পাল ও সিরাজগঞ্জ প্রতিনিধি সোহেল রানা। 2024 সালের জুলাই অভ্যুত্থান ইতিহাসের মোড় ঘোরানো এক ঐতিহাসিক বিপ্লব। বৈষম্যের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ। ঘটনাবহুল 36 জুলাইয়ের প্রতিটি দিনই ছিল বিপদ সংকুল। সত্যের সন্ধানে জীবন বাজি রেখে ছুটতে হয়েছে গণমাধ্যম কর্মীদের। সেই উত্তাল সময়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান 6 সাংবাদিক। জুলাই আন্দোলনে সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়ের সাক্ষী ছিল রাজধানীর যাত্রাবাড়ি। সেখানেই 18 জুলাই সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিতে মৃত্যু হয় ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদীর। একই দিন উত্তরায় দায়িত্ব পালনকালে নিহত হন দৈনিক ভোরের আওয়াজের প্রতিবেদক শাকিল হোসেন। পরদিন অর্থাৎ 19 জুলাই সিলেটে সংবাদ সংগ্রহকালে গুলিতে মারা যান দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি আবু তাহের মোহাম্মদ তুরাব। একই দিন রাজধানীর ধানমন্ডিতে প্রাণ যায় ফ্রিল্যান্স ফটো সাংবাদিক তাহির জামান পিওর। এছাড়াও 4 আগস্ট সিরাজগঞ্জে নিহত হন দৈনিক খবরপত্রের প্রতিবেদক প্রদীপ কুমার ভৌমিক। আন্দোলনের শেষ প্রহরে হবিগঞ্জের বানিয়াচং থানার সামনে গুলিতে প্রাণ যায় স্থানীয় সাংবাদিক হুসেন আখুনজির। যাত্রাবাড়িতে নিহত হাসান মেহেদী ছিলেন 3 ভাইয়ের মধ্যে বড়, যারা উপার্জনেই চলত সংসার। বাবা প্রবীণ সাংবাদিক HM মুশাররফ হৃদরোগে আক্রান্ত, মাও অসুস্থ। শুরুতে সরকারি সহায়তা মিললেও এখন তা বন্ধ। অনিশ্চয়তা আর অর্থকষ্ট পরিবারের নিত্যসঙ্গী। আমার বাবা যদি বেঁচে থাকতো তাইলে তো আমার টেনশন করা লাগতো না। সকল টেনশনগুলো আমার বাবা মেহেদী হাসানি ভাতায় নিয়ে আনত। কিছু টাকা পয়সা পাই, মাসিক ভাতা প্রতি মাসে 6500 টাকা, তাতে আমাদের সংসার চলে না। জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগের স্বীকৃতি না পেয়ে হতাশা জানিয়েছেন সিরাজগঞ্জে নিহত প্রদীপ কুমার ভৌমিকের পরিবার। জুলাই গণ অভ্যুত্থানে যারা যে কয়জনই সাংবাদিক শহীদ হয়েছে তাদের সবারই নাম শহীদের তালিকায় আসছে, কিন্তু আমার বাবার নামটা আসেনি। এই বিষয়ে আমি প্রথম ঢাকা তথ্য মন্ত্রণালয়ে একটা আবেদন করি বাবার নাম আসার জন্য, কিন্তু সেখানে কোনো কাজ হয়নি। তবে জুলাই আন্দোলনে আহত সাংবাদিক ও নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে। 24-এর গণ অভ্যুত্থানে শাহাদাতপ্রাপ্ত সাংবাদিক এবং আহত সাংবাদিকদের 25 সালে সরকারের নির্দেশে সহায়তা করা হয় এবং এ সহায়তা অব্যাহত রয়েছে। ইতিহাসের বাঁক বদলানো অভ্যুত্থানকে জাতির সামনে তুলে ধরতে গিয়ে প্রাণ হারানো সাংবাদিকদের প্রতি দায়বদ্ধতা রাষ্ট্র কতটা পূরণ করতে পেরেছে, এমন প্রশ্ন রাখেন পরিবারের সদস্যরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সাংবিধানিক সংস্কারে বিরোধী দল সহযোগিতা করছে না বলে অভিযোগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গণ অধিকার পরিষদের আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, মব কখনো জাস্টিস হতে পারে না। বিচার চাইলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এমন কাজ বিএনপি করবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমেই লিখেছি আমরা সাংবিধানিক সংস্কার কমিশন এবং অন্যান্য বিষয়ে সকল বিষয়ে আমরা সংস্কার কমিশন করে তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজন মতো সাংবিধানিক
সংশোধন এবং আইনি সংস্কার সাধন করব। সাগর নদী উত্তালের জেরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায়। অমাবস্যার অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে চরেশ্বর ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। এতে বাড়িঘর, কৃষিজমি, মাছের ঘের সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। আবহাওয়া অনুকূলে এলে ভাঙন রোধে দ্রুত কাজ শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ফিরোজ উদ্দিনের তথ্য ও চিত্রে জানাচ্ছেন জলি বিনতে মনোয়ারা। সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল থাকায় ব্যাপক উত্তাল সাগর ও নদী। এর জেরে শুক্রবার থেকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম, মৌলভী গ্রামের পাশের বেড়িবাঁধ ভেঙে মুহূর্তে জোয়ারের পানিতে ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম তলিয়ে যায়। গেল কয়েকদিনে টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়ে। তীব্র ঢেউয়ের আঘাতে বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে বাড়িঘর, কৃষিজমি, মাছের ঘের সহ নিম্নাঞ্চল পানিতে ডুবে যায়। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। সরকার আমরা বাঁচাবি। বেড়িটা 2-3টা ভাঙা দিয়েছে, আমার সামনে দেখতেছে পানিটা এখান থেকে প্রবেশ করতেছে। পানি বেড়ি করতেছে, কিন্তু দূরত্বটা বেশি না থাকায় প্রতি বছরে বেড়ি ভাঙতেছে এবং জোয়ারে এলাকার মানুষ প্লাবিত হয়েছে। তো এখন আমাদের বেড়ির প্রয়োজন, বেড়িটা আগে ভাগে বানলে আমরা থাকতে পারবো না, আমরা এখানে থাকতে পারতাম না। আমাদের গর্ত ডুবে গেছে, আমরা কিভাবে থাকি? মানে আঙুরে যদি সরকারের যদি কোনো সহযোগিতা করে বলদ দিই বা বেড়িবান বাড়া মজুরি দিই, তাহলে আমরা থাকতে পারি। এখানে মেরামত না হয় এই মানুষগুলো কোথায় যাবে? এটা কোনো কুল কিনার নাই, এই মানুষগুলো অসহায়। যদি উড়ে যায় তাহলে এলাকার বিজ্ঞানের ভিতরে ভেঙে ঢুকে যাবে। সরকার মহোদয়কে কার্যক্রমের কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো, আপনারা আমাদের হাতে রেখে রক্ষা করেন। বৈরী আবহাওয়ার জেরে বালুবাহী বার্জ এখনো ঘটনাস্থলে পৌঁছতে পারেননি, তবে জিওটিউব ঘাটে প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলেই দ্রুততার সঙ্গে কাজ শুরু করার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এটা অলরেডি আমাদের জিওটিউব হাটিয়ে পৌঁছে গেছে, বাল্কহেডের অর্ডার করছি। নদী উত্তাল থাকার কারণে বাল্কহেড আসতে একটু বিলম্ব হচ্ছে, এগুলো তো নদীতে নামতে পারতেছে না। শুধু ত্রাণ বা আশ্বাসই নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান ভুক্তভোগীরা। জলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। গাজীপুরের শিল্প কারখানার দূষিত বর্জ্যে মৃতপ্রায় ঝাঁঝর খাল। কালো দুর্গন্ধযুক্ত পানিতে পরিবেশের পাশাপাশি ক্ষতির মুখে পড়ছেন স্থানীয়রা। দুর্গন্ধ ও বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে খালের উপর ত্রিপলের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও সিটি কর্পোরেশন। তারিকুল জুয়েলের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তাসিন তারিন। গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত অপরিশোধিত রাসায়নিক বর্জ্য বছরের পর বছর ধরে মিশছে ঝাঁঝর খালে। ফলে এর পানি কালচে রং ধারণ করে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এর প্রভাবে চর্মরোগ, শ্বাসকষ্ট সহ বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্যের পাশাপাশি দূষণের প্রভাব পড়েছে ঘরবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানের ওপরও। খালের আশপাশের বসতবাড়ির টিন, লোহা, দরজা, জানালা ও অন্যান্য ধাতব সামগ্রী দ্রুত মরিচে ধরে নষ্ট হচ্ছে। খালটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এই পানির কারণে আমাদের বাড়ির আসবাবপত্র নষ্ট হয়ে যাইতেছে। খালের এই দুর্গন্ধের কারণে শিশু হাঁপানির সমস্যা, বৃদ্ধ লোকের সমস্যা। মিল কারখানা হওয়াতে এই দূষিত পানি নিয়ে এখন ঘরে কিনতে হয় না। সরকার স্থায়ীভাবে কিছু করতে মনে হয় জনগণের উপকার হইতো। খালটি সরেজমিন পরিদর্শন শেষে দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে ছাড়পত্র বাতিল সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং যদি প্রয়োজন হয় তাদের ছাড়পত্র বাতিল থেকে শুরু করে তাদের সেবা সংযোগ বিচ্ছিন্নের জন্য আমরা সুপারিশ করব। আর বিভিন্ন কলকারখানা থেকে ক্ষতিকর বর্জ্য খালে ফেলা বন্ধে তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক। আশেপাশের জনবসতি যে আছে তাদের জন্য বিরাট ক্ষতিকারক এবং কি মারাত্মক হুমকির মুখে এলাকাবাসী আছে, সেটা আমরা যেভাবে বন্ধ করা যায় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত বাস্তব পদক্ষেপের মাধ্যমে ঝাঁঝর খালকে ফিরিয়ে দেয়া হোক তার স্বাভাবিক রূপ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
টানা নবম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলা এমন সময় চালানো হয়েছে যখন পুরো পৃথিবী ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বুঁদ হয়েছিল। ইরানের ওপর নতুন দফায় বিমান হামলা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায় নতুন সামরিক অভিযান শুরু হয়ে গেছে এবং এটি অব্যাহত থাকবে। হামলায় ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের উপর হামলায় ব্যবহৃত সামরিক সক্ষমতাকে ধ্বংস করাই এই অভিযানের উদ্দেশ্য। দুর্নীতির মাধ্যমে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের কালীহাতি টিআরকে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার বিরুদ্ধে। কলেজের অডিটেও বেরিয়ে এসেছে অর্থ আত্মসাতের ভয়াবহ তথ্য। এ নিয়ে শিক্ষকদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে বলে জানায় দুদক। মুহামিনুল ইসলাম হৃদয়ের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। 2014 সালে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার নারান্দিয়া টিআরকে অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন গোলাম মোস্তফা। অভিযোগ রয়েছে যোগদানের কিছুদিন পর থেকেই নানা অনিয়ম ও অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। কলেজের অভ্যন্তরীণ অডিটেই উঠে এসেছে তার অর্থ আত্মসাতের নানা চিত্র। 3টি দরজা ও 2টি বেসিন ক্রয়ে 2,58,000 টাকা, কোনো বেঞ্চ ক্রয় না করেই 1,38,000, আর বাৎসরিক আপ্যায়ন বাবদ খরচ 2,40,000 টাকার ভুয়া ভাউচার দেখিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এখানেই শেষ নয়, শিক্ষকদের টিউশন ফি 10 লাখ টাকা আত্মসাৎ সহ মসজিদ ফান্ড, গভর্নিং বডির নির্বাচন, শিক্ষা সফর এবং প্রশ্নপত্র বিক্রি সহ এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতির ছাপ রাখেননি তিনি। বিভিন্নভাবে টাকা পয়সা দুর্নীতি করছে এই 14 সাল থেকে নিয়ে এই 24 সাল পর্যন্ত। শিক্ষকরা তাদের সমস্ত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল, বিভিন্ন সময় হয়রানি হয়েছে, হেনস্থ হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছিলাম, বুঝলেই পরের দিন আমার বেতন বন্ধ হয়ে গেছে। আজ পর্যন্ত আমি কিন্তু সে বেতন পাই নাই। অভিযোগের বিষয়টি তদন্তাধীন থাকায় কোনো মন্তব্য করতে রাজি হননি অধ্যক্ষ। দুদকে যে অভিযোগ দিচ্ছে ওই কাগজ আমাকে দেওয়া হয়নি, তারা তাদের কাছে মৌখিক শুনছে, লিখিত কোনো কাগজ দেখায়নি। দুদকে তদন্ত চলতেছে, যদি প্রমাণ হয় তখন বোঝা যাবে। আর বিষয় আমার কোনো কমেন্টস নেই। এদিকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদক। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মহলে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র টেক্সট রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত 7,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য মুজিবুর রহমান। নরসিংদীর মাধবদীতে জুলাই যোদ্ধা শহীদ শাওনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও গণভোজ আয়োজন করা হয়েছে। কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় জুলাই যোদ্ধা শহীদ রিয়াজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য আমানুল্লাহ আমান। নাটোরের গুরুদাসপুরে উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে, এই স্লোগান নিয়ে ফেনীতে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা দিয়েছে বোয়ালমারী উপজেলা বিএনপি। রংপুরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে জুলাই শহীদ সাগর স্মরণ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে সুলাইমান আজাদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে 5 বিবি মায়ের দোয়া দলকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গোবিন্দগঞ্জ একাদশ। সোনা মসজিদ স্থলবন্দরে C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেছে পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেড। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট।
শেষ ওভারে নাটকীয় ম্যাচে জিম্বাবুয়েকে 4 উইকেটে হারিয়ে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। বুলয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 6 রানে মেহেদী হাসানের বলে আউট হন ওপেনার মারুমানি। এরপর ব্রায়ান বেনাতের 47 ও ডিয়ন মায়ার্সের 73 রানে ভর করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 143 রান তোলে জিম্বাবুয়ে। সর্বোচ্চ 2 উইকেট নেন সাইফুদ্দিন। জবাবে তাহিদ হৃদয়ের 24 ও তানজিদ হাসান তামিমের অপরাজিত 66 রানের সুবাদে 2 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন তানজিদ হাসান তামিম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আর্জেন্টিনাকে বশে রেখে বিশ্বকাপ শিরোপা জিতল স্পেন। মেসির কান্না ভেজা বিদায়, গোল্ডেন বল গ্লাভস স্প্যানিশদের দখলে, বাংলাদেশে উচ্ছ্বাস। আন্দোলনকারীদের দৃঢ় অবস্থানে রক্তাক্ত জুলাইয়ের এই দিনে কারফিউ, সেনা টহল জোরদার। দেশব্যাপী সংঘর্ষে নিহত হয় 26 জন। অস্বাভাবিক জ্বরে নোয়াখালীর হাতিয়ায় ব্যাপক ভাঙন, পানিবন্দী হাজারো মানুষ। শিল্প কারখানা দূষিত বর্জ্যে মৃতপ্রায় গাজীপুরের ঝাজর খাল। এবং গভীর রাতে ইরানে ফের মার্কিন হামলা, বিভিন্ন শহরে বিস্ফোরণ। তেহরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করার দাবি সেন্টকমের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।